নয় কাজে বিশ্বাসী। ধানের শীষকে জয়ী করলে বেকাররা পাবেন কর্মসংস্থান, নারীদের করা হবে স্বাবলম্বী। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। সেই জন্যই আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি। যারা রাজনীতিকে পেশা হিসেবে নেয় তারাই চাঁদাবাজিতে জড়িত। হবিগঞ্জের জামায়াত আমির। ক্ষমতা পেলে জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি। রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিকে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলো তারা করে। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয়ের হিসাব দিতে হবে। জনগণের তহবিলের অপব্যবহার করবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী জয়ে আত্মবিশ্বাসী বিএনপি। জিতলে এককভাবে গঠন করবে সরকার। রয়টার্সকে তারেক রহমান। জামাতের সঙ্গে ঐক্যের সম্ভাবনা নাকচ। নির্বাচনের বাকি 4 দিন, শেষ সময়ে প্রচারণা তুঙ্গে। পাড়া মহল্লা গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে একটি দল। অভিযোগ বিএনপির। ভোট সুষ্ঠু করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান। নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধীদের বয়কটের আহ্বান। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। ধানের শীষকে জয়ী করলে বেকাররা পাবেন কর্মসংস্থান, আর নারীদের করা হবে স্বাবলম্বী। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে ধর্মের বিচারে নয়, যোগ্যতার মাপকাঠিতে কর্মের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিভাজন নয়, ঐক্যবদ্ধ থেকেই দেশ পুনর্গঠনের কথা জানান বিএনপি চেয়ারম্যান। নুরুল আলম নয়নের ছবিতে হাসান ওয়ালির প্রতিবেদন। দুঃসময়ে দলের হাল ধরে রাখা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ে তারেক রহমান। 22 বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরের এই জনপদে বিএনপি চেয়ারম্যান। বেলা 11:15টায় জনসভা স্থলে আসেন তারেক রহমান। তখন বিস্তৃত জেলা স্কুল মাঠ আর ঈদগাহ লোকে লোকারণ্য। ধানের শীষের স্লোগানে উত্তাল পুরো এলাকা। সংক্ষিপ্ত বক্তব্যে ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে উঠাতে তারেক রহমানকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। আগামী 12 তারিখে ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। বিমানবন্দর চালু, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ ঠাকুরগাঁও উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। কৃষি প্রধান উত্তরাঞ্চলে কলকারখানা গড়ে কর্মসংস্থান তৈরির ঘোষণা দেন তারেক রহমান। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই। ঠাকুরগাঁ সহ পঞ্চগড় সহ দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই। নারী, কৃষক, যুবকদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড সহ অন্যান্য পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট চান তারেক রহমান। বলেন, জনগণই বিএনপির ক্ষমতার উৎস। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীকে যদি আমরা আমাদের কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করব, যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা। কৃষকদের পাশে যেমন আমরা দাঁড়াবো, কৃষি কার্ড নিয়ে কৃষি লোন যেরকম আমরা মকুব করব, ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই। আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে
ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই। এবারে শুধু জনপ্রতিনিধি নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন মন্তব্য করে তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে ধর্ম দিয়ে বিচার নয়, বরং যোগ্যতা বিবেচনায় কর্ম নিশ্চিত করবে বিএনপি। 12 তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করব, একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব। আজ যদি আমি অন্য কোনো দলের বিপক্ষে কথা বলে থাকি, তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে? জনগণের লাভ হবে না। জনগণের জানতে চায় যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে, আমরা জনগণের জন্য কি করব। জনসভায় ঠাকুরগাঁও, নীলফামারী এবং পঞ্চগড়ের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী আসনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা দিলেন বিএনপি চেয়ারম্যান। এসব রূপরেখা বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইলেন তিনি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকারও আহ্বান জানালেন বিএনপি চেয়ারম্যান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঠাকুরগাঁও। নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে জানিয়েছেন তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় নির্বাচনের পর জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তারেক রহমান বলেন, জামাতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান তিনি। সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জামাতের সঙ্গে ঐক্য সরকারের সম্ভাবনার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরকার গড়লে বিরোধী দল কে হবে। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে। জামাতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান তিনি। সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. রয়টার্স জানায়, এই নির্বাচন হচ্ছে ভিন্ন বাস্তবতায়। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, নেতৃত্ব ছত্রভঙ্গ। দীর্ঘদিনের বিএনপি আওয়ামী লীগ দ্বৈরথ ভেঙে এখন মূল লড়াই বিএনপি বনাম জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। 2001 থেকে 6 সালে একসঙ্গে সরকার চালালেও এবার সেই সমীকরণে ফিরতে নারাজ তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুলও আগেই বলেছেন, জামাত বিএনপি নেতৃত্বাধীন সরকারে থাকবে না। এমনকি পররাষ্ট্রনীতিতে বড় কোনো একমুখী ঝুঁকির ইঙ্গিত দেননি বিএনপি চেয়ারম্যান। ভারতের সঙ্গে টানাপোড়েন, চীনের বাড়তি আগ্রহ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে বা যারা উপযুক্ত প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। অর্থনীতি ও কর্মসংস্থানকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এছাড়া শেখ হাসিনার পরিবার রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে, মানুষ যদি তাদের স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, anyone is has the right to do politics. রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, নিরাপদ পরিবেশ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবে, তবে লক্ষ্য থাকবে প্রত্যাবাসন। Created, people can have a better life. নাদিম মারজান, সময় সংবাদ। ৭৪-এর কালো আইন বাতিল, বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করার আশ্বাস দিয়ে ঘোষণা করা হলো বিএনপির ইশতেহার। বিশ্লেষকরা বলছেন, ইশতেহারের বাস্তবায়ন করতে পারলে ন্যায় বিচার পাবে জনগণ। বিচার বিভাগে ফিরে আসবে স্বচ্ছতা, জবাবদিহিতা। সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করল বিএনপি। এটাই বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। আমাদের জাতির জন্য সবকিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয়। 9 দফা সামনে রেখে ঘোষণা করা এই ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারকে ভাগ করা হয়েছে 5টি ধাপে। গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন ও স্থানীয় সরকার। গুরুত্ব দেওয়া হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার, বিচার বিভাগের স্বচ্ছতা ও স্বাধীনতা ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়কে। এর মধ্যে অন্যতম 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল।
1974 সালের বিশেষ ক্ষমতা আইনে যে কোনো ব্যক্তিকে বিচার ছাড়াই রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার নামে আটক বা বন্দী রাখা যায়। শুরু থেকেই বিতর্ক আছে এই আইনটি নিয়ে। স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারেরই দমন পীড়নের হাতিয়ার ছিল বিশেষ ক্ষমতা আইন। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী সরকারের 17 বছর এই আইনের ভয়ঙ্কর ব্যবহার দেখেছে সাধারণ মানুষ। বিরোধীরা বরাবর সমালোচনা করলেও ক্ষমতায় গিয়ে কোনো সরকারই আইনটি বাতিলের উদ্যোগ নেয়নি। বিনা বিচারে তাকে আটক আদেশ দিতে পারেন। একটা বিশেষ কমিটি আছে, ওই কমিটির সামনে 6 মাসের মধ্যে এটাকে উপস্থাপন করতে হয়। কমিটি যদি অনুমোদন করে তাহলে এটা কন্টিনিউ করবে, আর যদি অনুমোদন যদি না করে তাহলে এটা কন্টিনিউ করবে না আর কি। তো সেখানে দেখা যাচ্ছে যে 6 মাস কেন 2 বছরের মধ্যেও কিন্তু কমিটির সামনে এটা যাওয়া হয় না আর কি। বিশ্লেষকরা বলছেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন সংবিধানের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। তাদের মতে বিএনপির ইশতেহারে 74-এর কালা কানুন বাতিলের ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে সরকারের সুরক্ষা হিসাবে দেখে, যখন বিরোধী অবস্থানে যায় তখন এটাকে নির্যাতন নিপীড়নের একটা উপায় হিসাবে দেখে। তা এই দেখার দৃষ্টিটা যাতে আসলে গণতান্ত্রিক হয়। 74-এ যে এই বিশেষ ক্ষমতা আইন চালু হলো, তো এরপরে কিন্তু প্রতিটি সরকারে কিন্তু তাদের ইশতেহারে কিন্তু নির্বাচনী ইশতেহারে কিন্তু বলেছে যে তারা ক্ষমতায় গেলে এই বিশেষ ক্ষমতা আইন বাতিল করবে। তারেক রহমান সাহেব বলেছেন যে বিএনপি ক্ষমতা গেলে তারা এটা বাতিল করবেন। তো বিএনপির তো ক্ষমতা যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তো বাতিল যদি করে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। ইশতেহারে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দ্রুত বিচার করা হবে জুলাই হত্যাযজ্ঞের। গুম প্রতিরোধে আন্তর্জাতিক মান বজায় রেখে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিশ্চিত করা হবে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, গঠন করা হবে জুডিশিয়াল কমিশন। প্রকৃত মেধাবী এবং যোগ্য লোক তখনই নিয়োগপ্রাপ্ত হবে যদি পাবলিক সার্ভিস কমিশন যদি তাদের যে সাংবিধানিক যে দায়িত্ব, ওই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করে। ঘাটতিগুলোকে শনাক্তকরণ সাপেক্ষে সক্ষমতা কিভাবে সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে কাজ করা। সরকারি নিয়োগে স্বচ্ছতা ও পুলিশ কমিশন গঠনের ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিশ্লেষকরা বলছেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে, বাস্তবায়ন করতে হবে সংস্কার পরিকল্পনা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নীলফামারীর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা সারা বাংলাদেশে, নীলফামারীতে অবশ্যই সারা বাংলাদেশে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ আমরা মওকুফ করব ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের অবদান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন, সেই মানুষগুলো যারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের জীবনে চলার পথে আমাদেরকে বিভিন্ন সময় ভালো ভালো পরামর্শ দেন। এই মানুষগুলো অনেকেই অনেক মানবতর জীবন যাপন করেন। ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে 12 তারিখে ধানের শীষ বিজয় হলে পরে আমরা এইসব ধর্মীয় মানুষ যারা আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করতে চাই, যাতে করে তারা একটি সম্মানজনক জীবন যাপন করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার, এই সমগ্র নীলফামারী, রংপুর, দিনাজপুর সহ এই পুরা রংপুর বিভাগের মানুষের একটি প্রাণের দাবি আছে। বলুন তো কে সেই প্রাণের দাবি? পরিকল্পনা। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই যে 12 তারিখ বিএনপি সরকার গঠন করলে, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা, যাতে করে এই এলাকা আবার সবুজ শস্য শ্যামলা হয়ে উঠতে পারে। এই এলাকার খাল বিলগুলোতে যাতে পানিতে ভরে যেতে পারে, যাতে মানুষের কৃষি কাজের ব্যবহারের জন্যই হোক, এই এলাকার মানুষের জন্য নীলফামারীর
মানুষের দাবি, এখানে একটি মেডিকেল কলেজের দাবি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এইটিও আমরা বাস্তবায়ন করব। একই সাথে পাশে যে কিশোরগঞ্জ জেলা আছে, সৈয়দপুর জেলা আছে, এটি একটি শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলকে নীলফামারী বলুন, কিশোরগঞ্জ বলুন, সৈয়দপুর বলুন অঞ্চল হিসাবে গড়ে তুলতে চাই। সেখানে রেল কারখানা সহ আরো যে শিল্প গঠন করা সম্ভব হয়, আমরা সেই শিল্পগুলো গঠন করতে চাই। কারণ এই এলাকা মানুষ কৃষি নির্ভর, কিন্তু শুধু কৃষি নির্ভর না, এই এলাকার মানুষের সাথে কর্মসংস্থানের সমস্যা না হয়, সহজে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই জন্য আমরা এই এলাকাকে আমরা শিল্প অঞ্চল হিসেবেও গড়ে তুলতে চাই। আগামী দিনে যাতে কেউ বলতে না পারে এই নীলফামারী অঞ্চল বলেন, কিশোরগঞ্জ জেলা বলেন, অথবা সৈয়দপুর বলেন, দিনাজপুর বলেন, অবহেলিত এলাকা, এই দুর্নাম আমরা ঘুচাতে চাই। এই এলাকায় স্কুল, কলেজ, রাস্তাঘাট আমরা তৈরি করতে চাই, যাতে মানুষের চলাফেরার জন্য সুবিধা হয়। মেডিকেল কলেজ তৈরি করতে চাই। আমরা সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটাকেও আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই, যাতে করে এই যে এখানে যে চাইনিজদের যে হাসপাতাল তৈরি হচ্ছে, এই হাসপাতালে দেশের থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে রোগী আসবে, যাতে মানুষ সহজে ব্যবসা বাণিজ্য চিকিৎসার জন্য এখানে আসতে পারে। সেই জন্য সৈয়দপুর এয়ারপোর্টকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা খেয়াল করছি যে এই এলাকার মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে, একটি দলকে আমরা খেয়াল করছি আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে। পেয়েছেন এই খবর আপনারা? বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছে। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কাজেই প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা কোনো ধর্ম দেখিনি। আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা রাজপথে দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করেছিলাম ২০২৪ সালে। একইভাবে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের লাখো মানুষের সামনে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলতে চাই, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, আমরা খ্রিস্টান হই, আমরা সকলকে সাথে নিয়ে আমাদের দেশ গঠন করতে চাই। আমরা সকলকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আগামী দিনে একটি মানুষকে আমরা বিবেচনা করব তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে, তার বর্ণ দিয়ে নয়, তার ধর্ম দিয়ে নয়, বা অন্য কিছু দিয়ে নয়। আমরা তাকে বিচার করতে চাই তার মেধা এবং যোগ্যতা দিয়ে। কারণ প্রিয় ভাই বোনেরা, বহু বছর ধরে আমরা আন্দোলন করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আজ সেই অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে চলেছে। এখন আমাদের মূল কাজ হলো দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। আমাদের লক্ষ কোটি তরুণ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের কোটি কোটি শিশু যারা আছে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা যাতে নিরাপদে রাস্তাঘাট চলতে পারে, মা বোনেরা যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে, যে কোনো সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে করতে পারে, সেই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিবেশ যদি আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে এই দেশের যে মালিক, কারা মালিক এই দেশের মালিক কারা? জনগণ, অর্থাৎ আপনারা। আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের দোয়া ছাড়া
আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো তো করতে পারবো না। সেই জন্যই আজকে এই নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, দেশ গঠনের যে পরিকল্পনার কথা আপনাদের সামনে বললাম, সেগুলোকে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন এই মাঠ ভরা লোক, এই শহর ভরা লোক, এই সমগ্র জেলার মানুষ আজ আপনাদের সকলের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাইতে এসেছি। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, আপনারা যদি ধানের শীষকে আগামী 12 তারিখে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে এই যে এই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি, সেই পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের কাছে এখন জানতে চাই, আমার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। নিশ্চয়ই সংবাদপত্রের মাধ্যমে আপনারা দেখেছেন, গতকাল সারা দেশের সামনে আমাদের বিস্তারিত দেশ গঠনের পরিকল্পনা আমরা তুলে ধরেছি দলের পক্ষ থেকে। দেখেছেন অনেকে? দেখেছেন আপনারা। তো আজকে এই যে এই মঞ্চে দাঁড়িয়ে সংক্ষেপে আপনাদের সামনে যে পরিকল্পনার কথা তুলে ধরলাম, এটি হচ্ছে আমার পরিকল্পনা, এটি হচ্ছে আমার দলের পরিকল্পনা, এটি হচ্ছে বিএনপি পরিকল্পনা। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিকল্পনা তো আপনাদেরকে তুলে ধরলাম, আপনাদের পরিকল্পনাটা কি ভাই? আপনাদের পরিকল্পনা কি? দানের শেষ। ওই যে দূরে ভাই বোনেরা, আপনাদের পরিকল্পনা কে? দানের শেষ, আলহামদুলিল্লাহ। ওই যে সামনে দিকে পেছনে আপনাদের পরিকল্পনা কে? দানের শেষ। এইদিকে মা বোনরা সব বাইরে আছে, পরিকল্পনা কে? ধানের শেষ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই অনেকের মনে আছে যে এর আগে যখন আমি দেশে ছিলাম, বিদেশ চলে যেতে যখন বাধ্য হয়েছিলাম, এই সময় শীতের সময় আমি এসেছি। শীতের সময় দুস্থ মানুষের মধ্যে আমি, দুস্থ অসহায় নারীদের মাঝে আমরা কম্বল, গরম কাপড় বিতরণ করেছিলাম। সরাসরি যুক্ত ছিলাম নীলফামারীতে। বক্তব্য রাখছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। রাজনীতি যাদের পেশা, তারাই চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতি জামাত নেতাদের কাছে কোনো পেশা নয়, কর্তব্য বলেও মন্তব্য তার। ক্ষমতা পেলে জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন তিনি। সিলেট বিভাগীয় সফরের অংশ হিসেবে বিভিন্ন জেলায় জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন জামাত আমির। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। হবিগঞ্জ নিউফিল্ড মাঠে সকাল থেকেই লোকে লোকারণ্য। নির্বাচনী জনসভায় অংশ নিতে শনিবার বেলা 11টার কিছু পরে আকাশপথে হবিগঞ্জ আসেন শফিকুর রহমান। জনসভায় অংশ নিয়ে প্রতিশ্রুতি দেন এ অঞ্চলের মৎস্য, বনজ ও খনিজ সম্পদ রক্ষা এবং সুষম ব্যবহারের। জামায়াত আমির বলেন, রাজনীতি যাদের পেশা, তারাই চাঁদাবাজির সঙ্গে যুক্ত। জামায়াতের নেতাকর্মীরা পেশা নয়, রাজনীতিকে কর্তব্য মনে করেন। এজন্য চরম দুঃসময়েও দেশ ছেড়ে যায়নি। ক্ষমতায় গেলে জনগণের তহবিল ব্যক্তিগত খাতে খরচ না করারও প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিটা যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন, এগুলা তারা করে। এই বাংলাদেশে দেখতে চাই না যে এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন। আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে, তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। ঢাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের চড়াও হওয়া প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যাদের কাজ আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, তারাই জনগণের বিরুদ্ধে আইন হাতে তুলে নিলে ফল ভালো হয় না। এ সময় প্রশাসনকে আগামী নির্বাচনে কোনো দলের পক্ষ না নিয়ে 18 কোটি মানুষের পক্ষ নেবার আহ্বান জানান তিনি। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে। আমরা দোয়া করি তারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, তারা সেদিন হবেন 18 কোটি মানুষের। তারা সেদিন হবে কার? 18 কোটি মানুষের। আর আমি ঘোষণা দিচ্ছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না,
আমি চাই বাংলাদেশের আপারাতত মানুষের বিজয় হয়। হবিগঞ্জের পর মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ চাই। এই 12 তারিখ দায়িত্বশীল এক একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট। আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই, আমরা মা বোনদের নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, আমরা শ্রমিকদের মর্যাদাপূর্ণ অধিকারের বাংলাদেশ গড়তে চাই। এসব জনসভা থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষেও প্রচারণা চালান জামায়াত আমির। ঢাকার বাইরে শেষ নির্বাচনী প্রচারণা সফরের অংশ হিসেবে আজ দিনব্যাপী সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনে এই অঞ্চলের মানুষদের জন্য আগামী দিনে তার কি পরিকল্পনা রয়েছে তা জানাবেন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে। শফিক মুন্সি, সময় সংবাদ। ভোটের আগে শেষ ছুটির দিনে জমজমাট প্রচারণায় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে। ভোটের মাঠে জামায়াতের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলছে বিএনপি, আর দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার কথা বলছেন 11 দলীয় ঐক্যের প্রার্থীরা। সরকারি ছুটির দিনে জমজমাট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে জনসংযোগ করেন দলটির প্রচার বিভাগের প্রধান আমানুল্লাহ আমান। বলেন, ক্ষমতায় গেলে এই আসনকে চাঁদাবাজ মাদকমুক্ত হিসেবে গড়ে তুলবেন তারেক রহমান। সকালে পল্লবী এলাকায় প্রচারণা চালান ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। ভোটের মাঠে জামাত প্রার্থীর বিরুদ্ধে টাকা ছাড়ানোর অভিযোগ তোলেন তিনি। এদিকে জামাত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইসিতে যান ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। বস্তিকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের উন্নত জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। আমরা যেমন মাদক মুক্ত সমাজ গড়তে চাই, আমি আমার এলাকা থেকে কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিব না। সেখানে 2টি পিকআপ ট্রাক আসে, পিকআপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠিসোঁটা সেখান থেকে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদপুর বসিলা এলাকায় প্রচারণার সময় ভোটার তালিকায় কিছু ভোটারের নাম পরিচয় নিয়ে শঙ্কা প্রকাশ করেন ঢাকা 13 আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। ভোটার রোলে অনেক সমস্যা আছে, মানে একই নাম, পিতার নাম এক, এলাকা এক, সবকিছু এক, হয়তো ডেট অফ বার্থ একটু এদিক ওদিকে, এরকম 4টা-5টা করে আমরা পাচ্ছি। এটা অত্যন্ত শঙ্কাজনক। রাজধানীর মালিবাগে জনসংযোগ করেন ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। 12 ফেব্রুয়ারি যে কোনো মূল্যে নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেন তিনি। অনেকে আন্দোলনে এসে সাবোটেজ করে হলো ইলেকশনকে পিছানোরও একটা চেষ্টা করতেছে। আমরা সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে 12 ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ইলেকশন হবে যে কোনো মূল্যে। ঢাকা 9 আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচনে জয়ী হলে নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন তিনি। ঢাকা 9 আসন থেকেই প্রমাণ করতে কোটি কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায়, ব্যক্তিগত সম্পর্ক এবং যোগাযোগ আস্থার উপর ভর করেই নির্বাচন জেতা যায়। বিভিন্ন আসনে রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ চালিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে সাতক্ষীরায় আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল। শুরুতেই সরাসরি যাচ্ছি সাতক্ষীরায় বাপির কাছে। বাপি, আমি এখন আছি সাতক্ষীরার 3 আসনে কালীগঞ্জ উপজেলার সরারডি উদ্যানে। এখানে হাফেজ রবিউল বাসার জামাতের প্রার্থী, সেই প্রার্থীর নির্বাচনী সমাবেশে, এই নির্বাচনী সমাবেশে দলে দলে লোকজন আসছে এবং সবাইকে কানায় কানায় পূর্ণ করবে বলে আমাদেরকে জানিয়েছে জামাতের পক্ষ থেকে। এখানে থাকবেন কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম এবং কেন্দ্রীয় ছাত্র নেতা, ছাত্র শিবিরের ডাকসু ভিপি সাদিক কায়েম এবং থাকবেন শিবিরের সেক্রেটারি। আমাদের এই জনসভাকে মানে বক্তব্য দেবেন। আমরা সেই জনসভায় উপস্থিত আছি। এখানে রবিউল বাসারের তবে এই আসনটি কালীগঞ্জ এবং আশাশুনি উপজেলা নিয়ে গঠিত। এই আশাশুনি এবং কালীগঞ্জ উপজেলায় 6 লক্ষ মানুষের
6 লক্ষ মানুষের মধ্যে 5 লাখ ভোটার, এই 5 লাখ ভোটারের মধ্যে 1 লাখের বেশি রয়েছে হিন্দু ভোট। এই ভোট নিয়েই জয় পরাজয় ত্রিমুখী লড়াই চলবে বলে জানি। এই ছিল সাতক্ষীরার গভীর পাশার নির্বাচনী সমাবেশের সর্বশেষ। এখন আমরা চলে যাব ময়মনসিংহে, সেখানে আছে আমার সহকর্মী। আর মাত্র 4 দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীদের প্রচারণা তত মাত্রা তত বাড়ছে এবং যে প্রচারণার ব্যস্ততা সেটি কিন্তু বাড়ছে। আমি এখন আছি ময়মনসিংহ এক, হালুয়াঘাট এবং ধুবাউড়া, এই দুটি উপজেলা নিয়ে এই আসনটি। এখানে বিএনপির যিনি প্রার্থী সৈয়দ ইমরান সেলিম প্রিন্স, তিনি কিন্তু ধানের শীষ থেকে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু টানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আছি আমি হালুয়াঘাট বাজারে। এখানে নারীদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে বিপুল সংখ্যক নারী কিন্তু এই নারী সমাবেশে হাজির হয়েছেন। কিছুক্ষণ আগে সৈয়দ ইমরান সেলিম প্রিন্স এই ব্যবসায়ীদের মাঝে, যারা দোকানে রয়েছেন হালুয়াঘাট বাজারের, সেই ব্যবসায়ীদের মাঝে তিনি গণসংযোগ করেছেন। তিনি যেটি বলছেন যে এই হালুয়াঘাট ধুবাউড়া এই দুটি উপজেলা অনুন্নত উপজেলা, যেই উপজেলাটিকে তিনি আলোকিত একটি হালুয়াঘাট ধুবাউড়া উপহার দিতে চান, সেজন্য তিনি কাজ করবেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি তিনি কিন্তু দিচ্ছেন। এবং যেটি বলছেন যে এই সীমান্তবর্তী এই দুটি উপজেলার রাস্তাঘাট থেকে শুরু করে যুবকদের বেকারত্ব দূর করা, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সহ যে অবকাঠামোগত নানা ধরনের উন্নয়ন করা প্রয়োজন সবকিছুই তিনি করবেন। তো সব মিলিয়ে চরম ব্যস্ততায় প্রচারণার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচনের যে প্রচারণার শেষ সময় সেটি কিন্তু কাটাচ্ছেন প্রার্থীরা। তো এই ছিল হালুয়াঘাট থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ এবং সাতক্ষীরায়। একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দুপুরে রাজধানী গুলশানের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইসি এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বলেছেন, 1971 সালে 9 মাস বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে জামাত। ভোটে মুক্তিযুদ্ধ বিরোধীদের বয়কটের আহ্বান জানান তারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াতে ইসলামের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, 1971 সালে শুধু পাকিস্তানিরা নয়, আত্মসমর্পণ করেছিল আল বদর, আল শামস বাহিনীও। আগামী 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপির সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন নেতারা। যেই জামাত তারপরে 9 মাস আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমাদের মা বোনদের হত্যা করলো, ধর্ষণ করলো, পাকিস্তানিদের হাতে তুলে দিল, এই জামাতের বিরুদ্ধে, জামাতের অপপ্রচারের বিরুদ্ধে, মওদুদির এই সমস্ত ভুল ব্যাখ্যার বিরুদ্ধে আমরা কথা বলবো। বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সাংঘাতিক লোকতান্ত্রিক লগ্ন, সেটা ইনশাআল্লাহ 12 তারিখেই দূর হয়ে যাবে। এদিকে দুপুরে রাজধানীর গুলশানে দলীয় নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে। এ সময় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। অতএব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। বিএনপি চেয়ারম্যান ঘোষিত দলীয় ইশতেহার বিগত দিনে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার ইশতেহার বলেও জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে।
27 দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানতে হলো টেকনাফের শিশু হুজাইফাকে। মিয়ানমারের আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়ে ভর্তি ছিল নিউরোসায়েন্স হাসপাতালে। জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী 10 ও 12 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। শনিবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে সংগঠনটি। জানায় 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11 ও 12 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো থাকছে সময় বেঁধে দিয়ে বিমান হামলা, গাজায় আশ্রয় কেন্দ্র ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল। যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন, সুপেয় পানির সংকটে স্বাস্থ্যগত বিপর্যয়ের শঙ্কা। মিয়ানমারের সংঘাতের জেরে কক্সবাজারে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হুজাইফা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সকালে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে 27 দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। গত 11 জানুয়ারি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইকং এলাকার 9 বছরের শিশু হুজাইফা। চার দফা দাবি না মানায় কাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। দুপুরে নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ সময় বহির্নোঙরের কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানানো হয়। শ্রমিক নেতারা আরও জানান, বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে 2 দিন কর্মবিরতি স্থগিত রাখা হয়। তবে এখনও শ্রমিকদের দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ না নেওয়ায় রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবিও তুলে ধরা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভোটারদের ভয় দেখানো দলকে রুখে দেবে জনগণ। সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গঠনের অঙ্গীকার তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। যারা রাজনীতিকে পেশা হিসেবে নেয় তারাই চাঁদাবাজিতে জড়িত। হবিগঞ্জে জামাত আমির। ক্ষমতা পেলে জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি। এবং নির্বাচনের বাকি 4 দিন, শেষ সময়ে প্রচারণা তুঙ্গে। পাড়া মহল্লা, গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।